আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টক টু কাহা। আজকে আমরা একটা ভিন্ন ধরনের একটা পর্ব নিয়ে আসছি। সেটা হলো যে আজকে আমাদের জন্য গেস্ট আছে। উনি একজন গৃহিণী, একজন পেশাজীবী এবং একজন ছাত্রী। সবগুলো পরিচয় দিতে পারে। আমরা আমাদের কাছ থেকে উইমেন পাওয়ার নিয়ে, জাপানে একজন গৃহিণী হিসাবে কি করা যায় সব কিছু নিয়ে কথা বলি। তো আজকে আমাদের যে গেস্ট, ওনার নাম হচ্ছে হুমায়রা আমিন নিশি। কেমন আছেন? জি, ভালো আছি। আচ্ছা, প্রথমে যে জানতে চাইবো আপনার ছোটবেলাটা কোথায় কাটছে আর পড়াশোনার ব্যাকগ্রাউন্ডটা কি আর জাপানে কি হয়েছে? জি, ধন্যবাদ আপনাকে। আমার ছোটবেলাটা আমি মূলত ঢাকার মেয়ে। আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে মুন্সিগঞ্জ। আমার দাদু বাসা নানু বাসা দুটোই মুন্সিগঞ্জে, কিন্তু আমার জন্ম বেড়ে ওঠা দুটোই ঢাকাতে, ঢাকার পুরানো ঢাকায়। এবং আমার স্কুল হচ্ছে আমার স্কুল বলতে আমার অনেকগুলো স্কুল ছিল। আমার প্রথম স্কুল হচ্ছে পুরানো ঢাকার সিলভারডে স্কুল, ওয়ারিতে এটা। তারপরে হচ্ছে আমি সিলভারডে স্কুল থেকে ধানমন্ডি অক্সফোর্ড স্কুলে আমার মা আমাকে ভর্তি করান, যেহেতু আমি বড় মেয়ে। তো ওনার খুব ইচ্ছা ছিল আমি হয়তো আমাকে নিয়ে ওনার অনেক ইচ্ছা ছিল। উনি আমাকে কখনো গান শেখাতেন, কখনো আর্ট শেখাতেন। তো সেই হিসাবে উনি চাইতেন যাতে আমি ইংলিশ মিডিয়ামে পড়ি বা ওরকম কিছু একটা ইচ্ছা ছিল। তো সেই হিসাবে তিনি আমাকে ধানমন্ডি অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে ভর্তি করেন। পরবর্তীতে আমাদের ফ্যামিলির ওরকম কোনো বাধ্যবাধকতা ছিল না, বা আমাদের ফ্যামিলি বেশ আধুনিক ফ্যামিলি। আমার বাবাও তার সন্তানদের ব্যাপারে, আমি মেয়ে সন্তান, কিন্তু মেয়ে সন্তান হিসেবে তিনি যে খুব একরোখা বা রক্ষণশীল সেটাও না। তিনি আমাদের ব্যাপারে খুবই পজিটিভ ছিলেন এবং আমরা কখনো এটা ফিল করি নাই যে আমরা মেয়ে, এবং তিনি আমাদেরকে সেভাবেই বড় করেছেন। কিন্তু একটা সময় আমার যেহেতু ইংলিশ মিডিয়াম, তখন আমার বাবা বা আমাদের পরিবারের অন্যান্য সদস্যরা মনে করলেন যে আমাদের কালচারাল ব্যাকগ্রাউন্ডটা হয়তো একটু অন্যদিকে, একটু পশ্চিমা ধরনের হয়ে যাচ্ছে। এ কারণে আমার বাবা চিন্তা করলেন যে আমার বাবা খুব বাঙালি কালচার পছন্দ করতেন এবং আমাদেরকে সবসময় বলতেন তোমরা সবসময় রুচিসম্মত পোশাক করবে এবং তোমাদের সাজগোজ সব যাতে রুচিশীল হয়। সেই ধ্যান ধারণা হয়তো ওনার ভিতরে ইনকর্পোরেটেড ছিল। তো সেই হিসেবে তিনি আমাদেরকে যেটা করেছেন, তখন বাংলাদেশে খুব ভালো একটা অবস্থানে ছিল মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ। তো মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে আমি ভর্তি হই ক্লাস 2-তে। ক্লাস 2-তে আমি মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে ভর্তি হই এবং সেখান থেকে আমি এসএসসি পাস করি। এসএসসিতে আমি খুব ভালো ফলাফল করি, জিপিএ 5 পাই তৎকালীন সময়ে। পরবর্তীতে আমি মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে ভর্তি হই এবং আমি ইন্টারমিডিয়েটও আমি জিপিএ 5 পাই। তো এটা অবশ্যই খুব ভালো একটা ফলাফল ছিল আমার জন্য। তো আমার পরিবারের সবাই খুব হ্যাপি আমাকে নিয়ে। তো এভাবেই আমি আমার পড়াশোনা ইন্টারমিডিয়েট পর্যন্ত শেষ করলাম। তো ইন্টারমিডিয়েট শেষ করার পরে আমার পরবর্তী আবার আরেকটা নতুন ধাপ শুরু হলো আর কি। কোথায় পড়াশোনা করছেন? আমি যখন আমি ইন্টারমিডিয়েট পাস করি, তখন হয় কি, আমি একটা ছোট ঘটনা আমি সবার সাথে শেয়ার করতে চাই। আমার খুব ইচ্ছে ছিল আমি দেশের বাইরে আসবো। তো আমার বাবাকে আমি তখন আমি একটু, যেহেতু বড় মেয়ে, সবসময় আমি একটু প্রিভিলেজড এবং প্রায়োরিটি পেতাম। এবং আমার বাবা আমাদের সাথে খুব বন্ধুত্বপূর্ণ, সম্পর্ক সবসময় আমাদের খুবই বন্ধুত্বপূর্ণ, এবং সেই হিসাবে তিনি সবসময় আমাদের যেটা ইচ্ছা, আমাদের যেটা চাওয়া পাওয়া, সেটাকে অলওয়েজ প্রাধান্য দিতেন। তিনি আমাদের কোনো বিষয়ে নিরুৎসাহিত কখনোই করেন নাই, বরং আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে আমার বাবা, আমার মা খুব আমাদেরকে উৎসাহ দিতেন। তো আমি যখন বিদেশে আসবো বলে মনে স্থির করি এবং খুব তাদেরকে ডিস্টার্ব করা শুরু করি, বিদেশে যাবো, কিন্তু আমার বাবা হ্যাপি ছিলেন আমি বিদেশে আসতে চাই। কিন্তু যেহেতু বাবা, তো আজকে এটা হচ্ছে 2011 সালের ঘটনা। তো তিনি একটু শঙ্কিত ছিলেন যে আমার মেয়ে একা একা বিদেশে যাবে, আমি খুব দুশ্চিন্তায় থাকবো। কারণ আমার বাবা খুব দুশ্চিন্তা করতেন আমাদেরকে নিয়ে। আমাদের সামাজিক প্রেক্ষাপট এরকমই ছিল যে মেয়েদেরকে কোথাও এত দূরে একা ছেড়ে দিবে, এটা আসলে এখন হয়তো এটা খুবই কমন, কিন্তু তখনকার সময় এটা সবাই ভাবতে পারতেন না যে মেয়েদেরকে এইভাবে বিদেশে পড়তে একা পাঠিয়ে দিবেন। তো ওই সময় আমার বাবা হয়তো এটা মনে মনে ভেবেছিলেন যে আমার সাথে এরকম কারো যদি তিনি দেখা পান যে সে ছেলেটা পড়াশোনা করছে
হয়তো পিএইচডি করছে বা এখানে মাস্টার্স করছে, এরকম একটা ছেলের সাথে যদি আমাকে ইন্ট্রোডিউস বা আমাকে একটা আমার সাথে একটা সম্পর্ক, বৈবাহিক সম্পর্ক করিয়ে দিতে পারে, তা আমি যদি সেভাবে বিদেশে এসে পড়াশোনা করি তাহলে এটা আমার বাবার জন্য অনেক বেশি রিল্যাক্সিং হবে। তো তখন হয়েছে কি, খুব কাকতালীয় ভাবে আমার একজন পরিচিত আন্টি আমাদের বাসায় আসেন। তখন আমার মা তার সাথে গল্প করছিলেন, গল্প করার এক ফাঁকে তো আমার আন্টির সাথে আলোচনা করছিলেন যে আমার মেয়ে তো খুব বিদেশে যেতে চাচ্ছে। তো তার বাবা মনে মনে খুব ভয় পায় যে মেয়েকে একা একা বিদেশে বিদেশে যেতে দিবে। তো সে তার বাবা মূলত প্রেফার করছে তাকে যদি এরকম কারোর সাথে বিয়ে দেওয়া যায় যে ছেলেটা পড়াশোনা করছে, আমার মেয়েও পড়াশোনা করবে, দুজন মিলে একসাথে তাদের ক্যারিয়ার করবে। তো এরকম একটা ছেলে আমার বাবার মনে মনে ইচ্ছে ছিল। তখন আমার আন্টি, সেই আন্টি মানে হ্যাঁ এরকম ছেলে তো আমার আমার খুব কাছেই আছে। তো ওই যে ছেলের কথা আন্টি বলেছেন তিনি আমার হাজবেন্ড, এবং তার সাথে আমাদের আরো আগে থেকেই পরিচয় ছিল, কিন্তু সেভাবে ঘনিষ্ঠ সম্পর্ক সেটাও না বা অন্য কোনো ধরনের সম্পর্ক না, জাস্ট আমরা চিনি জানি ওরকম। তো আমার আব্বু তখন এই ব্যাপারটা এতটা সিরিয়াসলিও ভাবেন নাই যে মেয়েকে বিয়ে দিয়ে দিব, এত ছোট মেয়েকে, যেহেতু আমাদের ফ্যামিলি খুব উচ্চশিক্ষিত ফ্যামিলি, এবং আমাদের পরিবারের প্রত্যেকটা মেয়েরই মূলত গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে তাদের বিয়ে হয়েছে। তো আমাকে এত তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিবে, যেখানে আমার রেজাল্টও এত ভালো, পড়াশোনা নিয়ে এত ভালো, এটাও নিয়ে উনি একটু কনফিউজড ছিলেন। আবার আমি বিদেশেও আসতে চাচ্ছি, এত আমার ইচ্ছা। তো সেই হিসাবে আমার আব্বু বললেন আমার ছেলেটাকে একটু দেখি, বাট আমি তো কিছুতে বিয়ে করবো না, আমি কখনো এই কিছুতে বিয়ে করবো না। কিন্তু কিভাবে যেন আমার হাজবেন্ড, সেও আমাকে বিয়ে করবে তার এরকম ইচ্ছে ছিল না, কিন্তু উনিও ভাবলেন যে একটু ওদের সাথে দেখা করে আসি, যেহেতু আগে থেকে পরিচয়। সে জাপান থেকে গিয়েছে তখন বাংলাদেশে বেড়াতে। তো তখন আমাদের বাসায় আসার পরে তার হয়তো কোনোভাবে আমাদেরকে ভালো লেগেছে, আমার বাবারও তাকে খুব ভালো লেগেছে কথা বলে, এবং তার আচার আচরণ। তখন দেখা যায় যে আমাদের মধ্যে একটা সম্পর্ক হয়, এবং আমি তখন বিয়ে করে ফেলি, ইন্টারমিডিয়েট পাশ করে বিয়ে করে ফেলি। তখন আমার আশেপাশে আমার যারা বন্ধু ছিলেন, আমার যারা শুভাকাঙ্ক্ষী ছিলেন, আমার শিক্ষকরা ছিলেন, সবাই আমাকে একটু মানে সবাই অবশ্যই আমার শুভাকাঙ্ক্ষী, তখন সবাই খুব কনসার্ন ছিলেন। আচ্ছা নিশিত, তুমি এত তাড়াতাড়ি বিয়ে করতেছো, তোমার মতো একটা ব্রাইট স্টুডেন্ট এত তাড়াতাড়ি বিয়ে করে ফেলবে, দেন তোমার যদি পড়াশোনাটা ফাইনালি না হয় কি হবে এখন? মানে সবাই খুব শঙ্কিত ছিল, আসলে তারা আমাকে নিয়ে খুব চিন্তা করছিল এই জন্যই, এবং আমার বন্ধু, যারা আমার কাছের বন্ধু, সবাই আমাকে নিয়ে খুব চিন্তিত ছিল। কিন্তু যেটা হয়েছে, বিয়ে তো হয়ে গেল। তো বিয়ে হয়ে যাওয়ার পর আমার হাজবেন্ড জাপানে চলে আসলো, এবং আমার হাজবেন্ড প্রসেসিং শুরু করে যে সে কিভাবে আমাকে জাপানে এখন নিয়ে আসবে, এবং আমি এখানে পড়াশোনাটা যাতে শুরু করতে পারি, আমার আন্ডারগ্রেডটা যাতে এখানে আমি শুরু করতে পারি। কিন্তু তখনই যেটা হয়, আমাদের ইউনিভার্সিটিগুলোতে ভর্তি পরীক্ষা শুরু হয়ে যায়। তো সবার আগে ভর্তি পরীক্ষা হলো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে। তো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আমার কোনো প্রিপারেশন ওরকম ভালো ছিল না, কিন্তু আমি ওইখানে পরীক্ষা দিতে যাই, এবং রেজাল্ট দেখে যে আমি এখানে চান্স পেয়ে গেছি। আমার প্রথম দিকে আমার হচ্ছে মেধা তালিকায় স্থান। তারপরে ভাবলাম যে আচ্ছা চান্স পেয়েছি, তারপরে আমি তো তখন সব জায়গায় ফর্ম কেনা হয়েছে। তো তখন দেখা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন টেস্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ ইউনিট, খ ইউনিট, দুটা ইউনিটেই আমি চান্স পেয়ে গেছি, এবং ঘ ইউনিটে আমার মেধা তালিকায় আমি একেবারে প্রথম সারিতে। তো আমি সব সাবজেক্ট পাবো, এরকম একটা অবস্থা। তো এরকম একটা অবস্থায়, যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়, এটার ব্যাপারে তো একটা ফ্যাসিনেশন আমাদের ছোটবেলা থেকে ছিল। ওই রাস্তা দিয়ে যখন রিক্সা দিয়ে যেতাম, তখনই মনে হতো না আমি তো এখানে পড়বো, এখানে তো পড়তে হবে। তো এইরকম একটা ফ্যাসিনেশন থেকে আমি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছি। তখন আমার হাজবেন্ডও খুব খুশি, তুমি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়ে গেছো। তো তখন হয়েছে কি, তখন আমি এখানে ভর্তি হলাম, ভাবলাম যে আমি ভর্তি হই, তারপরে পরে দেখা যাবে জাপানে কোনো ইউনিভার্সিটিতে ভালো যদি হয় দেন। যেহেতু আমি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছি, তো তখন আমি ইকোনমিক্স, যেহেতু প্রথম দিকের সাবজেক্ট, প্রতিটা সাবজেক্টই আমার কাছে অনেক বেশি, আই থিঙ্ক কোনো সাবজেক্টের নিচের দিকে না, কিন্তু প্রতিটা সাবজেক্টেরই ভ্যালু খুব আছে। তো আমি ইকোনমিক্সকেই বেছে নিলাম, ইকোনমিক্সে আমি ভর্তি হলাম, ইকোনমিক্সে আমার পদচারণা শুরু হয়ে গেল। তো পড়াশোনা, ইকোনমিক্স তো অনেক পড়াশোনা, তো পড়াশোনার ভিতরে একদম ঢুকে যেতে হলো আমাকে। তো পড়াশোনার ভিতরে যখন ঢুকে গেলাম, তখন আমার হাজব্যান্ড দেখলো যে আচ্ছা ও তো এখানে পড়াশোনা শুরু করে দিছে, এখন এই সময় ওকে জাপানে আনাটা মনে হয় না যে আমার জন্য ঠিক হবে, যেহেতু ও ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে। তো ও পরবর্তীতে জাপানে এসে তো পড়াশোনা করতেই পারবে। তো এটাই মানে আমি 2011-12 সেশনে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হই।
তো তখন আমি 2012 সালে আমার যখন প্রথম সেমিস্টার শেষ হয়, প্রথম জাপানে আমার হাজবেন্ডের কাছে বেড়াতে আসি। তো ওইটাই আমার প্রথম জাপানে আসা। হ্যাঁ, তখন আমার বয়স খুবই কম, মানে আমি প্রথম আমার বিদেশ বলতে জাপান আসা, আমার তো এটা কি বলবো প্রথম এক্সপেরিয়েন্স। স্বপ্নের মতো বলতে হচ্ছে, আমি এখানে তখন যা দেখতাম তা দেখি আমি খুব অবাক হয়ে যেতাম যে এটা কিভাবে সম্ভব, যে এত উন্নত একটা দেশ। মানে আমার কাছে মনে হতো যে আমি নতুন কিছু এক্সপ্লোর করছি। তো এটা আমার জন্য খুব একটা মানে অ্যামেজিং একটা বিষয় ছিল। তো এরপর মানে পড়াশোনা ঢাকা ভার্সিটিতে পড়াশোনা শেষ হওয়ার পরে তারপরে গ্র্যাজুয়েশন করার পরই চলে আসছেন? হ্যাঁ, আমি বলি। তো আমি আমাদের ঢাকা ইউনিভার্সিটি সেমিস্টার প্রতি সেমিস্টার যখন বন্ধ হতো, প্রতি সেমিস্টারে আমি মানে যখন গ্যাপটা হতো, তখন সেমিস্টার শেষ হতো যখন গ্যাপটা হতাম, তখন এসে 1 থেকে 1.5 মাস হয়তো থেকে আবার বাংলাদেশে গিয়ে শুরু করতাম। তো এভাবেই আমি আসা যাওয়ার মধ্যে ছিলাম। তো আমার যখন অনার্স কমপ্লিট হলো, তখন আমি জাপানে আসি। জাপানে এসে তখন আবার মানে ইন দ্য মিন টাইম হচ্ছে আমি 2 বাচ্চার মা হয়ে যাই। আমি ইউনিভার্সিটিতে পড়াকালীন সময়ে 2 বাচ্চার মা হই। এটাই। আর পরবর্তীতে আমি জাপানে আসি। জাপানে আসার পর তো আবার নতুন করে আবার নতুন সবকিছু শুরু করলাম, ওইটা আবার ভিন্ন গল্প। আচ্ছা, তো জাপানের মানে যেটা মানে শোনা আর কি, যেটা দেখতাম সেটাই ভালো লাগতো। বর্তমানে কি মনে হয় ওই সময়টা আর এই সময়টার মধ্যে পার্থক্য? ওই সময়টা আর এই সময়টা বলতে হচ্ছে কি, তখনকার সময়ে অবশ্যই মানে প্রথম ভালোবাসা, প্রথম যেটা আমার চোখে লাগে সেটার প্রতি একটা অন্যরকম আকর্ষণ থাকে। তখন তো হচ্ছে, এখন তো ইউজ টু হয়ে গেছি, আর তখন তো এতটা ইউজ টু ছিলাম না। এখানকার টেকনোলজি যতই দেখতাম ততই অবাক হতাম। যেহেতু এটা খুব উন্নত প্রযুক্তির দেশ, ভাবতাম যে এত পরিচ্ছন্ন একটা দেশ, মানুষের বিহেভিয়ার, মানুষ এত রুলস মানে, যেটা আমাদের দেশে আমরা এতটা মানতে পারি না। আমাদের দেশের আমাদের অনেক লিমিটেশন অবশ্যই আছে, আমি আমাদের দেশকে কখনোই ছোট করবো না, কিন্তু এখন ভালো লাগে। তবে আগের সেই ওই ফিলিংসটা এখন আর নাই, এখন অনেক কমে গেছে বিভিন্ন কারণে। এখন আগের ফিলিংসটা নাই। তবে জাপান অবশ্যই অনেক ভালো দেশ, সব দিক দিয়ে ভালো দেশ। তো আমি যে জানতে চাইছি, আপনার 2 সন্তানের মা হলেন, তাই এখানে থাকা পার্মানেন্টলি থাকা শুরু করলেন। জি জি। এরপর কি জবের সেক্টরটা কি ছিল? তারপরে হচ্ছে আমি এখানে আমার 2 বাচ্চা, দুজনই খুব ছোট। একজনের বয়স তখন হচ্ছে 3 বছর, আর একজনের 1 বছর, খুবই ছোট ছোট বাচ্চা। তো ওদেরকে নিয়ে আমি আবার নতুন ভাবে আমার জীবন এখানে শুরু করি। কিন্তু এটা খুবই কষ্টদায়ক ছিল, মানে একা হ্যান্ডেল করা 2টা বাচ্চা, এটা ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট অন দ্যাট টাইম। মানে আমি হিমশিম খেতাম। কিন্তু আমি একটু কি বলবো, আমি থেমে থাকার মানুষ না। আমি অলওয়েজ একটু লড়াকু টাইপের মানুষ, এবং পরিস্থিতি যেটাই হোক না কেন আমি সবসময় চেষ্টা করি ফাইট করার। তো তখন আমি 2টা বাচ্চাকে নিয়ে বসে থেকেছি সেটা না, তখন আমি এখানে আসার পরপরই একটা চাকরি পেয়ে যাই। সেটা হচ্ছে এখানকার একটা ইংলিশ মিডিয়াম স্কুলে চাকরি পেয়ে যাই। তখন আমার বাচ্চাদেরকে ওই ইংলিশ মিডিয়াম স্কুলে যেহেতু আমি চাকরিটা পেয়ে গেছি, তখন বাচ্চাদেরকে আমি হইকো এনে দিতে পারি। তো হইকো এনে দিয়ে 2টা বাচ্চাকে সামাল দিয়ে ওই স্কুলে চাকরি করাটা আমার জন্য খুবই ডিফিকাল্ট ছিল, বাট আমি এটা করেছি, আমি এটা কন্টিনিউ করেছি। এবং ওই চাকরিটা আমি করোনার 2020 সালে তো করোনা শুরু হলো, তো যখন করোনা শুরু হলো তখন আমি চাকরিটা ছেড়ে দিতে বাধ্য হলাম। তো বেশ কিছুদিনই আমি ওই চাকরিটা করলাম। চাকরিটা ছেড়ে দেওয়ার পর আমি এখানে আরেকটা কাজ করেছি, সেটা হচ্ছে পার্ট টাইম জব। পার্ট টাইম জব বলতে আমার বাসার সামনে একটা ম্যাকডোনাল্ডস ছিল, ম্যাকডোনাল্ডসে আমি কাজ শুরু করি। ওইটা হচ্ছে আমার জন্য, এখানে বলে অড জব, বাট আমি এটাকে অড জব, অনেকে বলে যারা বিদেশে থাকে তারা সবাই বুঝে যেটা অড জব, কিন্তু আমার কাছে, আমি যখন এখানে ম্যাকডোনাল্ডসে প্রথম দিন কাজে যাই, স্টেশনের পাশে ম্যাকডোনাল্ডস এত ব্যস্ত ছিল, তখন আমি দেখলাম এত কাজের প্রেশার আমার গায়ে, মানে প্রতিটা মানে হাড়ে হাড়ে ব্যথা, এত পরিশ্রম। কিন্তু আমার কাছে তখন মনে হয়েছে আমি যদি এই জবটা এখন ছেড়ে দিই, তার মানে তো আমি হেরে গেলাম। আমার হাজবেন্ড তো বলবে তুমি তো গিয়েছিলে কাজ করতে পারো, বা আমি নিজের কাছে তো বলবো আমি তো খুব বড় মুখ করে গেলাম, কিন্তু আমি তো পারি নাই। তো আমি কি করলাম, আমি কাজটা করলাম।
এবং এই কাজটা করার পরে এই কাজটা অনেকের কাছে হয়তো মনে হবে যে ও এটা তো অত ভালো জব না, এটা তো হচ্ছে পার্ট টাইম, বাট ওইখানে গিয়ে আমি যেভাবে বেনিফিটেড হলাম আমি সেটা বলি। আমি কাজের প্রতি যে রেসপেক্ট এটা আমার অনেক গুণে বেড়ে গেল, যে কোনো কাজই ছোট না। কারণ ম্যাকডোনাল্ডসে আমি হচ্ছে বার্গার বানানো হতে শুরু করে ওদের ফ্লোর আমি ঝাড়ু দিয়েছি, কিন্তু এতে আমি কখনো নিজেকে ছোট মনে করি না। এবং কাজের প্রতি যে একটা রেসপেক্ট এটা আমার মানে এটা আমার ভেতরে একটা নতুন আলোড়ন সৃষ্টি করলো, যে কোনো কাজই ছোট না এবং আমি কাজ করব। তো ওই যে আমি বললাম না যে আমার গায়ের প্রতিটা হাড়ে হাড়ে জয়েন্টে জয়েন্টে ব্যথা, আমি যখন কাজ কন্টিনিউ করলাম তখন একদিন হঠাৎ করে দেখলাম কি আমার কোনো ব্যথা আর নাই এবং আমার বডি মুভমেন্ট খুব ভালো হয়ে গেছে এবং আমি ফিজিক্যালি অনেক ফিট হয়ে গেছি এবং আমার কাজের স্পিড অনেক বেড়ে গেছে। আমি ঘরে কাজ করলে সেটা অনেক স্পিডে করতে পারছি এবং আমি যদি বাইরে কাজ করি সেটাও অনেক স্পিডে করতে পারছি। তখন আমার ভিতরে একটা কনফিডেন্স চলে আসলো যে না, আমি পৃথিবীর যে কোনো দেশে যাই, যে কোনো জায়গায় যাই, আমি যদি কোনো সমস্যায় পড়ি আমি কায়িক পরিশ্রম করে হলেও আমি নিজেকে চালাতে পারবো। তো এটা আমার জন্য একটা কনফিডেন্সের জায়গা। তো পরবর্তীতে কি হলো, এটা আমি কিছুদিন করার পরে আমি ইন দ্য মিন টাইম আমি প্রিপারেশন নিচ্ছিলাম, যেহেতু আমার একটা লক্ষ্য ছিল যে আমি বিদেশে উচ্চশিক্ষা গ্রহণ করব। হ্যাঁ, এবং আমার বিয়ের পারপাসটাও কিন্তু এটা ছিল। আসলে মানে ওই বিয়ের কথাবার্তা কিন্তু এই পারপাসেই হয়েছিল, পড়াশোনার জন্য বিয়ে করা হয়েছে। না এরকম হওয়া উচিত না, কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, তো তখন হলো কি আমি তখন ভাবলাম আমি তো আমার তো অনেক দিনের ইচ্ছা আমি দেশের বাইরে পড়াশোনা করব, দেশের বাইরে পড়াশোনা করবো এবং এটা আমার জন্য আমার কাছে যেটা মনে হয়েছে আমি অনেক নতুন কিছু এক্সপ্লোর করতে পারবো। তো সেই চিন্তা থেকে আমি আবার প্রিপারেশন নেওয়া শুরু করলাম। তো আমি আইএলটিএস দিতে হয়, তারপর অনেক ডকুমেন্টস রেডি করা, অনেক কাজ। তো পার্ট টাইম জব করে 2 বাচ্চা সামাল দিয়ে ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট। তো আমি ওই কাজ করতাম, রান্না বান্না করতে হয়, ঘরের অনেক কাজ করতে হয়, সবকিছু করতে নিজেকেই করতে হয়। এখানে তো আমাদের কোনো হেল্পিং হ্যান্ড নাই, আমাদের এখানে 24 ঘন্টায় কাজ করতে হয়। তো এটা কিন্তু সব ওয়াইফেরই অবজেকশন, আমার ঘরে প্রতিদিনই হয়। হ্যাঁ, আমরা কিন্তু অনেক কাজ করি এখানে, মেয়েরা কিন্তু আমরা এখানে ছেলেদের থেকে বেশি কাজ করি, এটা মানতেই হবে, তাই না? না, এখানে তর্ক করবো না, আমাকে ঘরে যেতে হবে। তো এটা হচ্ছে তখন আমি দেখা যেত যে আমি রান্না করছি, রান্নার সময় হয়তো আমি ইউটিউবে একটা ভিডিও ছেড়ে রাখছি, আমি পড়াশোনার মধ্যে আছি, আমি কাজ করছি পড়াশোনার মধ্যে আছি, আমি বাচ্চাদেরকে দেখছি, এর মধ্যে আমি কিছু করতেছি। এরপরই আমি হচ্ছে গিয়ে আইএলটিএস দিলাম, আমার ভালো একটা স্কোর আসলো। ভালো একটা স্কোর আসার পরে আমি এখানে অনেকগুলো ইউনিভার্সিটি সিলেক্ট করলাম, কিন্তু আমি প্রথম যে ইউনিভার্সিটিতে আমার ডকুমেন্ট সাবমিট করলাম এবং ইন্টারভিউ দিলাম আমার ওখানেই হয়ে গেল। তো ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার আগে আমার মাথায় একটা জিনিস ছিল যে এখানে হয়তো ইউনিভার্সিটিতে ভর্তি হলে আমার পড়াশোনার পারপাসে অনেক খরচ হবে। হ্যাঁ, সেই হিসেবে আমি যেহেতু পার্ট টাইম জব করেছি এবং আমি সবসময় সেলফ ডিপেন্ডেন্সিতে বিশ্বাসী, তো তখন হয়েছে কি তখন আমি কিছু টাকা জমিয়েও রেখেছিলাম। কিন্তু আমি যেটা বিশ্বাস করি, মানুষ যদি কোনো কিছু চায় আল্লাহ পাক তাকে সহায়তা করেন। অবশ্যই। আমি এখানে যখন ইউনিভার্সিটিতে ভর্তি হলাম আমি দেখলাম এখানে আমি ফুল স্কলারশিপ পেয়ে গেছি এবং পাশাপাশি আমি আরো কিছু স্কলারশিপ পেয়েছি, যেটা হচ্ছে মানে আমার জন্য বোনাস, ডেফিনেটলি বোনাস। তো তখন আমি আসলে খুবই আলহামদুলিল্লাহ বলে মনে হয় সে কম হয়ে যাবে, যে আমি যেটা চেয়েছি আল্লাহ পাক আমাকে তার থেকে অনেক বেশি দিয়েছেন। তো আমি এখানে ইউনিভার্সিটিতে ভর্তি হলাম। আমি এখানে জাপানের সোকা ইউনিভার্সিটিতে মাস্টার্সের জন্য ভর্তি হলাম। তো এখানে আমি মাস্টার্স করলাম। এখানে আমার খুব ভালো অভিজ্ঞতা হয়েছে। বিদেশে ইন্টারন্যাশনাল একটা পরিমণ্ডলে আমি নিজেকে তুলে ধরতে পেরেছি, অনেকের সাথে আমার পরিচয় হয়েছে, অনেকের সাথে আমি কথা বলেছি, মেশার সুযোগ পেয়েছি। তো এটা অবশ্যই আমার জন্য খুব ভালো একটা অভিজ্ঞতা। সো এটা অবশ্যই আমাকে অনেক হেল্প করেছে আমার মানে কনফিডেন্স বানানোর জন্য, বা সবকিছুতে আমাকে অনেক বেশি হেল্প করেছে। আমি এটা জানি যে আপনি আমাদের বাংলাদেশ এমবাসিতেও জব করেছেন, এটা সম্বন্ধে যদি একটু বলেন। জি বলছি। তো আমি যখন ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করলাম, তো তখন আমি যখন জব খুঁজছি তখন হঠাৎ করেই আমি আমার ফেসবুকে কেউ একজন পোস্ট দিয়েছে যে বাংলাদেশ এমবাসিতে লোক নেওয়া হচ্ছে।
আর আমার আমি বিভিন্ন এমবিসিতে আমার একটা ইচ্ছে ছিল যে আমি যদি কোনো একটা এমবিসিতে জয়েন করতে পারি, যেহেতু আমার এখানে ইন্টারন্যাশনাল রিলেশন এই সাবজেক্টগুলো নিয়ে আমি পড়াশোনা করেছি, হয়তো এটা আমার জন্য পরবর্তীতে হেল্প করবে। এবং আমার আমার লক্ষ্য ছিল যে আমি কোনো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের সাথে নিজেকে জড়িত করব। তো সেই হিসেবে আমি এমবিসিগুলো খুঁজছিলাম। হঠাৎ করেই দেখলাম যে একটা সার্কুলার, এবং আমি সার্কুলারটা দেখলাম হচ্ছে মনে হয় 26 তারিখে, এবং ওটার শেষ দিন ছিল হচ্ছে অ্যাপ্লিকেশন সাবমিট করার শেষ দিন ছিল হচ্ছে 27 তারিখ বা 28 তারিখ, একবারে ইমিডিয়েট তাহলে। তো ওই সময় গিয়ে আমি হচ্ছে অ্যাপ্লিকেশনটা সাবমিট করলাম, যেহেতু আমি মানে জানতাম না, জাস্ট সাবমিট করলাম। অ্যাপ্লিকেশন করার পরে কিছুদিন পরে আমার কাছে একটা চিঠি আসলো যে কোন ডেটে আপনি আসবেন এমবিসিতে, আপনার ইন্টারভিউ দিব। তখন এমবিসিতে গিয়ে দেখলাম যে অনেকেই আসছে ইন্টারভিউ দেওয়ার জন্য। তো আমিও গিয়েছি। তো অনেকের মধ্যে একজন এসে খুব কনফিডেন্ট যে আমার তো চাকরি হয়ে যাবে, হ্যাঁ আমার আমার হচ্ছে একজন মন্ত্রীর লবিং আছে। আমি আমার হাজবেন্ডকে বললাম, আচ্ছা উনি এত কনফিডেন্ট, মন্ত্রী ওনার আত্মীয়, তাহলে আমরা এখানে আর কি করি, চলো চলে যাই। তখন পাশে আরেকজন অ্যাপ্লিক্যান্ট, মানে উনি ইন্টারভিউ দিতে আসছে, তো উনি বলছে যে আপু রিজিকের মালিক আল্লাহ। তাহলে আচ্ছা তাহলে আমরা বসি। পরে সবার শেষে আমাকে ইন্টারভিউতে ডাকা হলো, এবং ইন্টারভিউ হওয়ার পরে কিছুদিন পরে আমার কাছে ফোন আসলো এবং বললো যে আপনাকে সেকেন্ড ইন্টারভিউর জন্য ডাকা হয়েছে। পরে আমি সেকেন্ড ইন্টারভিউ দেওয়ার পর তারা আমাকে ফাইনালি কনফার্ম করলো যে এই জবটা আপনাকে আমরা দিচ্ছি। আমি এমবিসিতে কনসুলার সেকশনে 2 বছর জব করেছি, মানে চাকরি করেছি। তো এটাও আমার জন্য অনেক অনেক অভিজ্ঞতার মানে একটা সম্মিলন বলতে পারেন। তো আমি একটু যেহেতু আপনি এমবাসিতে জব করছেন, একটু বলতে চাই, মানে জানতে চাই আর কি। আপনি যখন এমবাসিতে জব করেন, হয়তো অনেকের কাছে শুনছেন বা জবের ঢোকার পরে অনেকের কাছে কমপ্লেন, বাংলাদেশ এমবাসি হেল্পফুল না, ফোন করলে পাওয়া যায় না, তাদের ব্যবহার রুড, আসলে কারণটা কি? আসলে যদি আপনি বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। আমি হয়তো সবকিছুই বলবো সেটাও না, তারপরে কিছু বেসিক জিনিস বলি। আমাদের বাংলাদেশ এমবিসির অনেক অনেক লিমিটেশনস আছে, কিন্তু এমবিসিতে যারা আছেন চাকরিরত সবাই হচ্ছে অত্যন্ত দক্ষ, এবং সবাই হচ্ছে কোয়ালিফাইড, এবং সবাই নিজের দায়িত্বটা যথাযথই পালন করে। কিন্তু আমাদের কিছু লিমিটেশন অবশ্যই ছিল, যেরকম হচ্ছে ফোন ধরার ব্যাপারগুলো, তারপরে হচ্ছে লোকের সাথে আমরা খারাপ ব্যবহার করি, মানে এই ব্যাপারগুলো হওয়ার পিছনে কিছু কারণ ছিল। যেরকম একটা কারণ আমি বলি, আমাদের লোকবলের খুব অভাব ছিল। যেহেতু বাংলাদেশ থেকে এটা একটা মিশন, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এখানে আসে তারা। তো এখানে বাংলাদেশ গভর্নমেন্ট যখন লোক পাঠায়, তখন তারা চাইলে মানে কনসুলার সেকশনে অনেক লোক পাঠাতে পারেন, বা অনেক বাধ্যবাধকতা অনেক কিছু আছে। তো এখানে এই ব্যাপারগুলো ছিল। আর আমাদের এখানে আরো কিছু ব্যাপার আছে, যে খারাপ ব্যবহার। একটা মানুষ যখন আমার নিজের কথাই বলি, আমি একসাথে যখন আমি লোক নিতে পারবো হচ্ছে 1 কেজি, কিন্তু আমার আমার হাতে যদি 20 কেজির একটা ব্যাগ দেওয়া হয়, এটা তো আমি পারবো না, তাই না? তো আমি প্রতিদিন কতগুলো মানুষ ডিল করবো। আমি একা একজন মানুষ, আমি যদি ফোন নিয়ে সারাদিন ব্যস্ত থাকি, আমি যদি ইমেল নিয়ে ব্যস্ত থাকি, আমি যদি ডকুমেন্ট প্রসেসিং নিয়ে ব্যস্ত থাকি, আমি যদি কাউন্টারে যে লোকগুলো আসবে তাদের কথা শুনি, আমার পক্ষে তো সম্ভব। এবং আমি এটা আসলে বলবো না, আমাদের যেহেতু এটা একটা পাবলিক ডিলিংস এর কাজ, মূলত এটা আসলে একটু কঠিন, সবার জন্যই কঠিন। যারা পাবলিক সেক্টরে কাজ করেন তারা সবাই জানেন। আর আমাদের বাঙালি ভাইয়েরা এখানে যারা আছেন, তাদের কথা একটু বলি। তারা জাপানের প্রতিটা অফিসে যান, তারা খুব রুলস মানে, এবং তারা বাংলাদেশের এমবাসিতে যখন আসেন তখন তারা ভাবেন যে তারা জাপানের প্রতিটা অফিসে যে ধরনের এনভায়রনমেন্ট তারা পাচ্ছেন, তারা বাংলাদেশ এমবাসিতে এসেও একই রকম এনভায়রনমেন্ট পাবেন। কিন্তু এটা আমাকে তো একটু বুঝতে হবে, এটা বাংলাদেশ এমবাসি। হ্যাঁ, আমরা আমাদের মতো যথাসাধ্য চেষ্টা করি আমাদের কিভাবে আমরা সার্ভিসটা দিব, কিন্তু আমাদের দেশটা তো এখনো
মানে সেভাবে ডেভেলপ করে নাই যে আমরা প্রতিটা সেক্টরে এত মানে এত কি বলবো ওইভাবে সাপোর্ট দিতে পারবো প্রতিটা মানুষকে, তাই না? প্রতিটা সেক্টর এখনো এতটা ইকুইপড হয় না, একটু ইকুইপড হয় না। সো সেক্ষেত্রে হয় কি সবাই অন্যান্য জাপানিজ অফিসগুলোতে গিয়ে যে পেশেন্সটা দেখায়, বাংলাদেশ এমবিসিতে এসে সেই পেশেন্সটা তারা দেখায় না। যেরকম আমি যদি জাপানের ইমিগ্রেশন অফিসে যাই, আমি কিন্তু আমার অফিস থেকে ছুটি নিয়ে যাই এবং আমি ওখানে দীর্ঘ লাইনে বসে থাকি ঘন্টার পর ঘন্টা। আমি কিন্তু সেখানে কোনো উচ্চবাচ্য করি না বা চিৎকার চেঁচামেচি করি না। কিন্তু আমাদের এমবিসিতে এসে এটা তাদের একটা অধিকার নিয়ে তারা দেখা যায় যে অনেক সময় উচ্চবাচ্য করে ফেলে, অনেকে হয়তো একটু রুড আচরণ করে ফেলে। তখন আমাদের এখান থেকে আমরা হয়তো চেষ্টা করি যে তাদেরকে কিভাবে প্রশমিত করব, তো তখন তাদের সাথে হয়তো বাকবিতণ্ডা অনেক সময় হয়েছে, এটা হতেই পারে। তো আবার হয়ে যায় আসলে, এটা বিভিন্ন কারণে হয়, একেবারে যে হয় না সেটা না। তবে এখন আমি যেটা বলবো, আমাদের বর্তমানে এমবিসিতে নতুন যে অ্যাম্বাসেডর স্যার এসেছেন, তিনি অনেকভাবে এমবিসিকে সাপোর্ট এবং কিভাবে পাবলিক সাপোর্ট পাবে ওই বিষয়টার প্রতি উনি ফোকাস করছেন এবং কনসুলার সেকশনের প্রতি বিশেষভাবে উনি গুরুত্ব আরোপ করেছেন। তো এখন সমস্যা অনেকটা কমে এসেছে। শুনে খুব ভালো লাগলো। আসলে মানে কথাতে যেটা আমার মনে হলো, আসলে আমি যদি কোনো জাপানিজ অফিসে যাই, তাহলে ফোন রিসিভ করার লোকজন একজন থাকে, ডকুমেন্টসের জন্য একজন থাকে, তারপর কি ইমেইলের জন্য একজন থাকে, সার্ভিস দেওয়ার জন্য একজন। তা এখানে যদি দেখা যাচ্ছে সবগুলো মিলিয়ে একজন মানুষ, স্বাভাবিক সার্ভিস কষ্ট হয়ে যায়, জনবলের অভাব। এবং আমি যখন একা এত কিছু হ্যান্ডেল করবো, স্বাভাবিকভাবেই আমি মানসিকভাবে এতটা কুল থাকতে পারবো না, অনেক সময় আনইনটেনশনালি আমি হয়তো হাইপার হয়ে যেতে পারি, যেটা আমার আয়ত্তের বাইরে চলে যায়। মানে আমি যখন দেখি যে এপাশে ফোন ধরছি, 3টা ফোন একসাথে বাজে, হ্যাঁ 3টা ফোন আমি ধরছি, অপর প্রান্তের লোক বলতেছে যে আমাকে ধমক দিয়ে বলে ফেললো, কি ব্যাপার, কি করেন আপনারা, কি ঘাস খান, আপনারা কি ফোন ধরেন না কেন? তো অপর প্রান্তে আবার আমি যখন কাউন্টারে যাচ্ছি, সেই লোক আমাকে ধমক দিয়ে বললো। তো আমি যখন চারপাশ থেকে এরকম একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে যাব, তখন স্বাভাবিকভাবেই আমিও হয়তো অনেক সময় রুড আচরণ করেই ফেলতে পারি। এটা হয়, কিন্তু আমাদের এটা কি কারণে হয়? আমাদের সীমাবদ্ধতা আছে, এজন্যই হয়। তবে আমাদের সীমাবদ্ধতাগুলো যেগুলো আছে সেগুলো সমাধানযোগ্য হলেও আমাদের একটু সময় লাগবে। আমাদের বাঙালি ভাইদেরকেও বুঝতে হবে, এটা শুধু জাপানে বাংলাদেশ এমবেসি বলে কথা নয়, পৃথিবীর সব দেশেই বাংলাদেশ এমবেসিতে মানে কিছু না কিছু ঝামেলা হয়। কারণ হচ্ছে বুঝতে হবে we are not equipped enough. আচ্ছা, এবার একটু জানতে চাইবো, একজন হাউসওয়াইফ হিসেবে জাপানে জব করার জন্য কতটুকু পসিবিলিটি আছে? জাপানে জব করার জন্য কতটুকু পসিবিলিটি আছে, আসলে জাপানের কিছু ব্যাপার আছে। যেরকম এখানে ভাষাগত একটা ব্যাপার, এই ভাষাটা কিন্তু মানে কম বেশি ম্যাটার করে। যারা এখানে হাউসওয়াইফ আছেন, যারা এখানে কিছু করতে চান, তাদেরকে ভাষাটা অবশ্যই গুরুত্ব দিতে হবে, শিখতে হবে। এবং এখানে অনেক অপরচুনিটি অবশ্যই আছে, কিন্তু এটা খুঁজে বের করতে হবে, এটাও একটা ব্যাপার। আর আরেকটা সুবিধা আমি বলবো এখানকার যে ডে কেয়ার, বাচ্চাদেরকে রাখার জন্য। আমার বাচ্চারা তো এখন স্কুলে যাচ্ছে, ওদেরকে তো আমি তো আজকে জব করছি, পড়াশোনা করছি, সব মিলিয়ে আজকে প্রায় 6-7 বছর এরকম হয়ে গেছে। তা আমি কিন্তু দীর্ঘ সময় আমার বাচ্চাদেরকে এখানে ডে কেয়ারে রেখেছি। দীর্ঘ সময় তারা ডে কেয়ারে থেকেছে, ডে কেয়ারটা এখানে খুবই ভালো। জাপানের ডে কেয়ার মানে আমি আমার বাচ্চাদেরকে বাসায় যেভাবে লালন পালন করতাম, তার থেকে অনেক গুণ ভালোভাবে তারা কি বলবো মানে টেক কেয়ার বলেন, সব রকম ভাবে ফ্যাসিলিটেট হয়েছে ডে কেয়ারে। কারণ তারা অনেক ধরনের অ্যাক্টিভিটিসের সাথে জড়িত। ওইখানে ডে কেয়ারের যারা শিক্ষক আছেন, তারা তো অবশ্যই মানে খুব মানে দক্ষ, এই ব্যাপারগুলোতে খুব দক্ষ। তারা অত্যন্ত কি বলবো পরিকল্পিতভাবেই একটা বাচ্চাকে গড়ে তোলে। এখন এটা ডে কেয়ার থেকে এই জার্নিটা শুরু হয়েছে। তো আমি বাচ্চাদেরকে ডে কেয়ারে রেখেছি। ডে কেয়ার থেকে এটা মানে এই দেশের নিয়ম অনুযায়ী 6 বছর বয়সে আমার বড় বাচ্চা স্কুলে গিয়েছে।
স্কুল শেষ করে আবার তারা হচ্ছে আফটার স্কুল প্রোগ্রাম আছে এখানে, ওটা স্কুলের পাশেই থাকে। আফটার স্কুলে বাচ্চারা চলে যায়, যাদের মা বাইরে চাকরি করে বা বাবা বাইরে চাকরি করে। যেহেতু আমার হাজব্যান্ড তিনি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তিনিও বাইরে চাকরি করছেন, আমিও বাইরে চাকরি করছি, তো আমার বাচ্চারা স্কুল থেকে আফটার স্কুলে চলে যায়। তো সেখানে তারা থাকে এবং তারা খুব এনজয় করে, কারণ তারা মানে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিসের সাথে নিজেদেরকে ইনভলভ করতে পারে, যেটা বাসায় সম্ভব না। হ্যাঁ, বাসায় আমি একা মানুষ সেই সাপোর্টটা দিতে পারবো না, তো তারা হচ্ছে বিভিন্ন ধরনের কাজের সাথে নিজেদেরকে যুক্ত করতে পারে, অনেক কিছু শিখতে পারে। তো এটা অবশ্যই একটা প্লাস পয়েন্ট। তো আমি যখন বাসায় আসি তখন তাদেরকে ডে কেয়ার থেকে নিয়ে বাসায় আসি, এই আর কি। তাহলে মানে আসলে জব করার জন্য কত একটা বেগ পেতে হয় না, যেটা হয়তো না বেগ পেতে হয় না সেটাও না। আচ্ছা, মেয়েদের জন্য কখনোই ব্যাপারটা এত সহজ না। মেয়েদের চলার পথ অনেক কঠিন। মেয়েদের চলার পথ কঠিন এই সেন্সে যে একটা মেয়েকে অনেক দায়িত্ব পালন করতে হয়। সে যে শুধুমাত্র বাইরে কাজ করবে সেটা না, তাকে ঘরেও অনেক দায়িত্ব পালন করতে হয়, পরিবারের প্রতি তার অনেক দায়িত্ব থাকে। আর যেরকম ঘরের কাজগুলো, এটা আমাদের একটা সোশ্যাল নর্মের মধ্যেই পড়ে, বা আমাদের সোসাইটিতে আমরা এটাই দেখে আসছি যে মেয়েরাই মূলত ঘরের কাজগুলো করে, ছেলেরা ওইভাবে করে না। কিন্তু বিদেশে যে ছেলেগুলো আছে তারা এখন করে, মানে যারা বিদেশে অনেক বছর ধরে আছে, এখানকার পারিপার্শ্বিকতার সাথে তারা অনেক বেশি কি বলবো ইনকর্পোরেটেড, সো তারা এখন পারে, অনেক অনেক হেল্প করে। কিন্তু অনেক হেল্প করলেও মেন দায়িত্ব কিন্তু মেয়েদেরকেই পালন করতে হয়। যেরকম আমার কথা বলি, আমি সকালে ঘুম থেকে ওঠার পর থেকে আমি সকালে ঘুম থেকে উঠে যাবতীয় বাচ্চাদের টিফিন, স্কুলের টিফিন প্রস্তুত করা, ঘরের নাস্তা বানানো হতে শুরু করে আমার নিজেকে রেডি করে অফিসে যাই। অফিস থেকে এসে আমাকে কিন্তু আমার ঘরের কাজের সাথে সাথেই ঢুকে যেতে হয়, আমি কিন্তু রেস্ট করতে পারি না। এবং আমি ঘরের কাজ সেরে তারপরে হচ্ছে আমি হচ্ছে হয়তো বাচ্চাদেরকে সময় দিই বা বাচ্চাদেরকে নিয়ে বসি, একসাথে পরিবারের সাথে সময় কাটাই। তো দেখা যায় যে আমি পুরোটা সময় আমাকে অনেক বেশি ব্যস্ত থাকতে হচ্ছে। তো এটা সহজ না, এটা আসলেই অনেক কঠিন। কিন্তু এই কঠিন এর মধ্যেও অনেক তৃপ্তি আছে, যখন আমি একটা কাজের সাথে নিজেকে যুক্ত করেছি, আমি কাজের মধ্যে দিয়ে আছি, কষ্টের সাথে তৃপ্তিও আছে অবশ্যই। আচ্ছা, আপনি যেহেতু জাপান এম্বাসিতে বাংলাদেশ এম্বাসিতে জব করছেন, সেক্ষেত্রে কিছুটা জানছে, সেটা হচ্ছে যে আপনার ধরেন যে ডোমেস্টিক ভায়োলেন্স আমাদের বাংলাদেশে খুব বেশি। জাপানে কি কোন ধরনের কোনো কেস বাংলাদেশ এম্বাসিতে আসে বা আপনার শুনুন বা এম্বাসি থেকে এই ক্ষেত্রে কোনো পদক্ষেপ নিতে পারে? জি, এটা খুব ভালো একটা প্রশ্ন। আমি এমএসসিতে মানে এই ধরনের এক্সপেরিয়েন্স আমাদের অনেক হয়েছে। অনেকেই আমাদেরকে ফোন দেন বা এমএসসিতে আসেন এবং আমাদেরকে জানান যে তিনি পারিবারিকভাবে হয়তো কোনো নির্যাতনের শিকার হচ্ছেন। যেরকম এক ভদ্রমহিলা উনি কিছুদিন আগে এসেছেন, এসে বলছেন ওনার হাজব্যান্ড একটা কি বলবো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সের সাথে জড়িত, পরকীয়ায় জড়িত, এবং তার সাথে খারাপ ব্যবহার করছে। এখন এই অবস্থায় মানে সে কোথায় যাবে? তার দেশেও সে জানাতে পারছে না, দেশে তার বাবা অসুস্থ, মা অসুস্থ, জানাতে পারছে না। তো এই সংসারে সে অতটা শিক্ষিতও না যে এখানে সে কিছু একটা করতে পারবে। এই অবস্থায় তার বাচ্চাকে রেখে দেশে চলে যাবে না বাচ্চাকে নিয়ে যাবে, সে একটা সমস্যার মধ্যেই কিন্তু পড়ে গেছে আলটিমেটলি। তো সে করবে কি? আমাদের কাছে এসে বললে মানে অনেক সময় দেখা যায় যে আমরাও নিরুপায়। মানে আমি মনে করি যে এমবিসি, বাংলাদেশ এমবিসিতে এটা আমার বলাটা অতটা ঠিক না, তারপর বলছি আমি মানে জনগণের কাতারে থেকে নিজেকে বলছি, অ্যাজ এ এমপ্লয়ি না, যে বাংলাদেশ এমবিসিতে যদি মহিলাদের জন্য একটা উইংস আলাদা রাখা হয়, এটা অবশ্যই মানে অনেক বেশি সাপোর্টিভ হবে। কারণ অনেক ধরনের সমস্যা এখানে মহিলারা ফেস করেন। যেরকম একজন আরেকটা কথা আপনার সাথে আমি শেয়ার করি। এক ভদ্রলোক একদিন আসলেন, এসে উনি বলছেন যে উনি মানসিকভাবে অসুস্থ। উনি একটা সার্টিফিকেট নিয়ে আসছেন বা উনি কিছু ডকুমেন্ট নিয়ে আসছেন। কি কারণে? উনি পরবর্তীতে ওনার ডকুমেন্টগুলো চেক করে দেখলাম উনি ওনার ওয়াইফকে মানে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেছেন। ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেছেন এবং এখানে হচ্ছে ওনার নামে পুলিশ কেস হয়েছে। এবং উনি অত ভালো আমি বলতে পারবো না উনি এখানে নিজেকে উনি হয়তো বা মানসিকভাবে অসুস্থ হতেও পারেন, অবশ্যই হতে পারেন।
মানসিকভাবে অসুস্থ। তো উনি ওইরকম একটা ডকুমেন্ট আমাদেরকে দেখাচ্ছেন এবং কিছু ডকুমেন্ট অ্যাটাস্টেশন করিয়ে নিয়ে গেলেন। তো উনি লোক আবার কিছুদিন পরে আসলেন। কি কারণে এসেছেন? উনি বললো যে এরকম আমার স্ত্রী তো মারা গেছে, আমার পাসপোর্ট থেকে আমার ওয়াইফের নামটা বাদ দিয়ে দিতে চাচ্ছি, এখন ওই ওয়াইফের ডেথ সার্টিফিকেট এগুলো সব নিয়ে আসছে। তো ভদ্রলোককে জিজ্ঞেস করলাম, আপনি তো কিছুদিন আগে আসছিলেন, আপনার ওয়াইফকে তো আপনি খুব মারাত্মকভাবে আপনি আঘাত করেছেন, তখন এখন এই ওয়াইফের কি হয়েছে, আপনি কি তাকে হত্যা করেছেন? ভদ্রলোক বলল যে আইন তো তাই বলে, আমি তো মানসিকভাবে অসুস্থ, আমি জানি না। উনি খুব অবলীলায় বলছেন, আমি তো আসলে মাথা আমার ঠিক মতো কাজ করে না, আমি আসলে জানি না, কিন্তু এটাই প্রমাণিত হয়েছে, আমি তাকে আমার দ্বারা সে নিহত হয়েছে। তো এটা মানে এটা তো একটা সমস্যা, তাই না? তো মেয়েরা তো এখানে অনেকে আছে এতটা জানে না, বুঝে না, জাপানে এসে অনেকেই অনেক কিছু বুঝে না। তো আমি মনে করি যে এমবাসিতে যদি মহিলাদের জন্য একটা আলাদা উইংস থাকে, যেখানে তারা কিছু সাপোর্ট পাবে আলাদাভাবে, ওটা আমি মনে করি তাদেরকে অনেকভাবে হেল্প করতে পারে। ইভেন পারিবারিক সহিংসতার শিকার অনেকে হচ্ছে জাপানে, অনেকে বলতে পারে না। আবার এমবাসিতে আমি এরকমও দেখেছি যে অনেক আপারা এসেছেন, এসে একটু আমাদেরকে মানে ইতস্তত বোধ করছেন, কারণ অনেক বাঙালি থাকে, আপা একটু সাইডে এসে কথা বলবো, এরকম আমার হাজব্যান্ড আমার সাথে এরকম খারাপ আচরণ করছে, আজকে দীর্ঘদিন যাবৎ আমি এরকম নির্যাতনের শিকার হচ্ছি, কিন্তু মানে আমি কোথাও কোনো সহায়তা পাচ্ছি না, আমি খুব অসহায় বোধ করছি, আপনাদের এখান থেকে কি কোনো সাপোর্ট পাবো নাকি? তখন আসলে আমাদের কাছে খারাপ লাগে, কিন্তু আসলে আমাদের করার মতো ওরকম কিছু থাকেও না। মানে এমবাসিতে আমরা এখনো দেখি নাই যে ওরকম সাপোর্টিভ কিছু আছে, তো এটা থাকা দরকার বলে মনে করি, আমি কমিউনিটির একজন হিসেবে মনে করি। আমি কিছুদিন আগে একটা ঘটনা শুনতে পেলাম যে মহিলা উনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলছেন, যে ওনার বাসা থেকে ওনাকে বের করা যাচ্ছে না, ঘরের ভিতরে ঘর মানে তার মল ত্যাগ করা থেকে শুরু করে সব বাড়ির ভিতরে, তো উনি কাউকে সহ্য করতে পারতেছে, অ্যাম্বাসিতে যোগাযোগ করছেন, তো ওনারাও আসলে কিছু করতে পারছে, এবং পুলিশও আপনার কি বলে, যেহেতু ওনার নিজের কেউ নাই সেজন্য পুলিশও সাপোর্ট করতেছে। আমার মনে হয় আসলে অ্যাম্বাসিতে এরকম একটা উইংস থাকা উচিত, যেটা আসলে আমাদের মহিলা হোক বা পুরুষ হোক তাদেরও অনেক ধরনের সমস্যা থাকে, তো বিশেষ করে মহিলাদের জন্য আসলে একটা উইংস দরকার, যেখানে সমস্যার কথাগুলো বলতে পারবে। আরেকটা জিনিস, অ্যাম্বাসিতে জব করতে বলে হয়তো বারবার প্রশ্ন করতেছি, যে এখানে যারা মারা যায় এদেরকে বাংলাদেশে পাঠানোর জন্য এমবাসি থেকে সার্টিফিকেট লাগে, বা এমবাসি কি আমাদের জন্য তেমন কিছু করতে পারে, বা ওনাদেরকে আয়ত্তে রয়েছে কিছু? এমবাসি থেকে যতটুকু করার তারা এই ব্যাপারে খুব সাপোর্টিভ, খুবই সাপোর্টিভ। ঠিক আছে। আর আমি এখন একটু জানতে চাচ্ছি আপনার কাছে, সেটা হচ্ছে যে আপনি পিএইচডি করবেন এখন, আমি যতটুকু শুনছি, তো আপনি এই এখন পিএইচডি করার জন্য যে প্রিপারেশনটা দরকার, আপনার কথাটা যেটা আসলে পড়াশোনা একটু কি বলে করতে ভালোবাসে, এবং পিএইচডিটা করলে আপনি জাপানের ফিউচারটা কি? জাপানের ফিউচার কি বলতে, আমি মূলত একাডেমিক লাইনে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। তো আগে তো পিএইচডি করি, তারপরে তো রাস্তার কতটুকু কি ওপেন হয়, রাস্তা ওপেন করার আমি সবসময় বিশ্বাস করি রাস্তা আমি ওপেন করতে পারবো না, রাস্তা ওপেন করার মালিক আল্লাহ রাব্বুল আলামিন। সো রাস্তা হয়তো তৈরি হয়ে যাবে, রাস্তা কোন দিক দিয়ে তৈরি হবে সেটা আমি জানি না, কিন্তু আমার যেটা লক্ষ্য আমি সেটা অর্জনের জন্য আমি আমার পক্ষ থেকে চেষ্টা করে যাব। আচ্ছা, একটু অন্যদিকে আসি, আমি একটু পলিটিক্যাল কোশ্চেন করি, যে আপনার ইতস্তত না করেন। আমি আপনার বাবার ব্যাকগ্রাউন্ড যেহেতু একজন মুক্তিযোদ্ধা, ওনার সম্বন্ধে একটু বলুন। ধন্যবাদ আপনাকে। আমার বাবা একজন মুক্তিযোদ্ধা, এবং আমার বাবা হচ্ছে একজন কিশোর মুক্তিযোদ্ধা। আমি জাপানে যখন ইউনিভার্সিটিতে পড়ি, তখন আমি আমার প্রফেসরদেরকে বিভিন্ন অনুষ্ঠানে বা বিভিন্ন সেমিনারে কথোপকথনের সময় বলতাম যে আমার বাবা একজন টিনেজ ফ্রিডম ফাইটার, আমাদের মানে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় তিনি একজন কিশোর বয়সী মুক্তিযোদ্ধা ছিলেন। তারা শুনে খুবই অবাক হতো যে এই বয়সে 13-14 বছর বয়সে তোমার বাবা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে, মানে দেশপ্রেম কি পর্যায়ে ছিল ওই সময়। আমি তো ভাবতেই পারি না যে আমার ছেলে 13-14 বছর বয়সে মুক্তিযুদ্ধে যাবে, অথচ উনি হচ্ছে বাড়ি থেকে পালিয়ে গিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন। এটা তো অবশ্যই আমরা যখন ভাবি তখন তো গর্বে আমাদের বুকটা ভরে ওঠে।
ডেফিনেটলি। এবং কিছুদিন আগে আমার বাবা পৃথিবী থেকে চলে গেছেন। যদিও তিনি পৃথিবী থেকে চলে গেছেন, তিনি সবসময় খুব জীবন্ত হয়ে আমাদের মাঝে আছেন। এটা আমি ভাবি না যে তিনি চলে গেছেন। তিনি মুক্তিযোদ্ধা হিসেবে যে সম্মান সেটা উনি পেয়েছেন, এবং এটা এটা অবশ্যই আমাদের জন্য খুব একটা গর্বের বিষয়। অবশ্যই একজন মুক্তিযোদ্ধা সন্তান হিসেবে যে কোনো মানুষের গর্ব হওয়াটা স্বাভাবিক। আমাদের দেশে বর্তমান যে অবস্থা, একজন মুক্তিযোদ্ধা আর একজন দেশ বিরোধী যিনি রাজাকার ছিলেন, আমি ডাইরেক্ট বলবো, বর্তমান পরিস্থিতি এমন মনে হচ্ছে না আমরা মুক্তিযোদ্ধাদের অবমাননা করছি? এটা আসলে খুব একটা সেনসিটিভ কোশ্চেন। তবে আমি যেটা বিশ্বাস করি, বাংলাদেশের মুক্তিযুদ্ধ মানে এমন একটা বিষয় যেটা হচ্ছে তর্কের অতীত। এটা আমাদের বাঙালি জাতির সত্তার সাথে এমনভাবে জড়িত যেটা নিয়ে কোনো তর্ক চলে না, ঠিক আছে? তো এখন মুক্তিযোদ্ধাদের অসম্মান করে অনেকেই অনেক কথা বলেন, যেটা হচ্ছে আমরা মেনে নিতে আমাদের খুবই কষ্ট হয়। মুক্তিযুদ্ধ সম্পর্কে আমরা কোনো তর্কেই যাব না। বাংলাদেশের মুক্তিযুদ্ধ এমন একটা জায়গা, আমাদের এটা আমাদের জাতির মানে এটা আমাদের জাতিসত্তার সাথে এমনভাবে জড়িত, এটা এই জায়গায় কেউ যদি আঘাত করে আমার মনে হয় না যে তারা বেশি দিন এই মানে স্টে করতে পারবে। এটার সাথে কোনো কোশ্চেন আসে না। অবশ্যই আমিও আপনার সাথে একমত, একই বাক্যে বলতে চাই। সবকিছু নিয়ে, পলিটিক্স নিয়ে অনেক বিতর্ক হতে পারে, ব্যক্তি নিয়ে অনেক বিতর্ক হতে পারে, কিন্তু একজন মুক্তিযোদ্ধা বা একজন স্বাধীনতার পক্ষের মানুষের বিপক্ষে কখনো কোনো কিছু হতে পারে, আর সেটা আসলে মেনে নেওয়া কোনো মানুষের আমি একজন বাঙালি হিসেবে, বাংলাদেশ হিসেবে আমি কোনোদিন মাইনে নিতে পারবো। আচ্ছা, আরেকটা জিনিস, আপনার বাবার মুক্তিযুদ্ধের নিয়ে কোনো স্মৃতি আপনাদের সাথে কখনো কি বলেছেন? তো আমরা ছোটবেলায় খুব ছোট তখন আব্বুকে জিজ্ঞেস করতাম, আব্বু তুমি যে মুক্তিযুদ্ধে গেলে তুমি কি কাউকে গুলি করে মেরে ফেলছো? তা আব্বু তো তখন, এটা খুব ছোট ছিলাম, এভাবে করতাম না। তো তখন আব্বু বলতো হ্যাঁ হ্যাঁ আমরা তো এই তো বড় বড় রাইফেল ধরে যেতাম। হ্যাঁ, তো এটাই তো মানে, তো এভাবেই তিনি করতেন যে আমরা যারা বড় মানে তাদের আবার লিডার ছিল, টিম লিডার ছিল, কমান্ডার ছিল, কমান্ডার যেভাবে বলতেন তারা সেভাবেই কাজ করতেন। এবং খুব মানে ওই সময় নাকি তাদের মধ্যে যে চেন অফ কমান্ড এটা খুব স্ট্রং ছিল। এবং একজন মুক্তিযোদ্ধা আরেকজন মুক্তিযোদ্ধার জন্য ওই সময় নাকি একজন মুক্তিযোদ্ধা আরেকজন মুক্তিযোদ্ধার জন্য জীবনও দিতে পারে, মানে তাদের মধ্যে বন্ডিংটা এরকম ছিল। এবং মুক্তিযুদ্ধের সময়ে মানে ওই সময়টা এমন মানে আমার বাবার কাছ থেকে মানে যতটুকু ধারণা যে আমাদের পুরো দেশ, পুরো জাতি এমন ভাবে নাকি ঐক্যবদ্ধ হয়েছিল না, এরকম নাকি আর কখনো হয় না, এটা নাকি আর কখনো হবেও না। মানে পুরো দেশ জাতি একটা বিন্দুতে এসে একই সহাবস্থানে এসে পৌঁছেছিল। স্বাভাবিক না, যদি এত অল্প সময় পৃথিবীতে কোনো ইতিহাস নেই যে 9 মাসে কোনো দেশ স্বাধীন হয়। জি জি, আমার বড় মামাও কিন্তু মুক্তিযোদ্ধা ছিলেন, তিনি ছিলেন মুক্তিযুদ্ধ কমান্ডার। হ্যাঁ, তো আমার মা মুক্তিযুদ্ধের সময় আমার মায়ের জন্ম। তো এরকম অনেক ঘটনা মুক্তিযুদ্ধের সময় আমি শুনি যে ওই সময় নাকি আমার মা অনেক ছোট, তাকে ফেলেই নাকি আমার যেহেতু উনি কমান্ডার ছিলেন, ওনার বাড়ি আক্রমণ করার একটা ছিল পাখানাদার বাহিনী কর্তৃক, তো তখন নাকি আমার মাকে ফেলেই ধুলকুরুমে তারা পালিয়ে গিয়েছিলেন। তো এরকম অনেক মজার মজার ঘটনা আমরা শুনি, এই আর কি। ধন্যবাদ। আমি শেষের দিকে একটু আসতে চাই, সেটা হচ্ছে যে আমাদের যে কমিউনিটি এখানে জাপানে অ্যাম্বাসির বাইরে আমাদের এখানকার সামাজিক সংগঠন হোক বা আমাদের নারীরা মিলে কি একটা কিছু তৈরি করা উচিত মেয়েদের সাপোর্টিং এর জন্য? আসলে আমাদের জাপানে কিন্তু এখানে অনেকেই আছেন বা আমাদের সিনিয়র যারা আছেন অনেকেই মহিলাদের নিয়ে বিভিন্ন সংগঠন অলরেডি এখানে ফর্ম করেছেন, এবং এখানে অনেক যোগ্যতা সম্পন্ন অনেক দক্ষ অনেকেই আছেন যারা এই সংগঠনগুলোতে অংশগ্রহণ করেন, এবং বিভিন্নভাবে তারা বাংলাদেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সাহায্য করার জন্য এখানে ফান্ড তৈরি করছেন কখনো, কিংবা বাংলাদেশে কোনো দুর্যোগ দেখা দিলে সেই দুর্যোগগুলোতে কিভাবে এখান থেকে সহায়তা করা যায় তারা বিভিন্নভাবে অনেক ধরনের প্রকল্প বা পরিকল্পনা গ্রহণ করে থাকেন। এবং অনেক একটা সুদূর প্রসারী তাদের একটা চিন্তা ভাবনাও আছে, যেটা অত্যন্ত একটা পজিটিভ দিক বলবো। কিন্তু এখানে করার মতো আরো অনেক কিছুই আছে,
মহিলাদেরকে নিয়ে কাজ করার অনেক অপশন আছে, যেটা ইতিমধ্যে এখানে সংগঠনগুলো বিভিন্নভাবে চেষ্টা করে যাচ্ছে। আশা করি তারা অদূর ভবিষ্যতে আরো সামনের দিকে আগাবে। তবে আমি মনে করি মহিলাদের এখানে আরো বেশি পার্টিসিপেশন প্রয়োজন, আরো বেশি এফোর্ট দেওয়া প্রয়োজন। কারণ এই জায়গাগুলোতে আমরা যারা বিদেশে আছি তাদের কাজ করার সুযোগ রয়েছে। কারণ আমরা যেভাবে এখানে এসে ইন্টারন্যাশনাল পৃথিবীটাকে দেখি, সেটা কিন্তু বাংলাদেশে বসে অনেকেই সেভাবে ভাবতেও পারে না। তো আমাদের এন্ড থেকে করার মতো অনেক কিছু আছে, যেটা আমাদের দেশের জন্য লাভজনক হতে পারে, এবং আমরা যারা বিদেশে বসবাস করছি মহিলারা, তাদের জন্য অনেকখানি সাপোর্টিভ বিভিন্নভাবে হতে পারে। সেটা আমি একটু অ্যাড করি, সেটা হচ্ছে যে আমি যেহেতু গ্যালারি বা সাংগঠনিক অনেক কাজ করি, আমার কাছে বলছি এখানে যারা আসে ভাষাগত দিকে একটু সমস্যার কারণে হসপিটালে গেলেও দেখা যাচ্ছে কথা বলতে পারে না, নিজের সমস্যাগুলো বলতে পারে। আমার মনে হয় এখানকার যে সংগঠনগুলো আছে তাদেরকে এই ব্যাপারগুলো নিয়ে আরেকটু কাজ করা উচিত। খুব একদম শেষ পর্যায়ে আসি, সেটা হচ্ছে যে আমরা এখানে কতটুকু আমাদের সংস্কৃতিটাকে লালন করতে পারছি বা আমাদের নেক্সট জেনারেশনের কাছে আমরা পৌঁছতে পারছি, বা আপনি আপনার সন্তানকে কিভাবে দিচ্ছেন আমাদের নিজস্ব সংস্কৃতি দেওয়ার জন্য। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। এটা খুব ভালো একটা প্রশ্ন। যেরকম আমার বাচ্চারা তারা বাংলাদেশকে খুব ভালোবাসে, সেটা কি কারণে ভালোবাসে? কারণ আমি তাদের সাথে সবসময় বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলি। এবং তাকে সবসময় বলি, তুমি তোমার নানু একজন হচ্ছে ফ্রিডম ফাইটার, ইউ শুড বি প্রাউড অফ ইট। তো আমার বাচ্চারা তখন মুক্তিযুদ্ধ সম্পর্কে যখন আরো জানে, তখন তারা আসলে প্রাউড ফিল করে। তো এইভাবে বাংলাদেশের ইতিহাস সম্পর্কে আমি তাদেরকে বিভিন্নভাবে ধারণা দিই। বাংলাদেশ একটা সময় ব্রিটিশদের আন্ডারে ছিল, তারা যখন জানে কি বলো ব্রিটিশরা বাংলাদেশকে রুল করেছে, আমরা তখন তো বাংলাদেশ ছিল না, এভাবে তারা কিন্তু ইতিহাসটা জানে। তারপরে হচ্ছে বাংলাদেশের সংস্কৃতি বলতে পহেলা বৈশাখ, তারপর চৈত্র সংক্রান্তি, এই বিভিন্ন ধরনের অনুষ্ঠান আমাদের জাপানে কিন্তু কমিউনিটি পালন করছে, এবং এই অনুষ্ঠানগুলোতে আমাদের সংস্কৃতির সাথে আমাদের বাচ্চারা কিন্তু পরিচিত হচ্ছে। তারপরেও এখানে যেটা বলবো, জাপানের কিন্তু নিজস্ব একটা সংস্কৃতি আছে। তো আমাদের বাচ্চারা যখন জাপানিজদের সাথে মেশে এবং ওদের সংস্কৃতির ভিতরে যখন ঢুকে যায়, তখন দেখা যায় যে তাদের ভিতরে মানে একটা কালচারাল হেজিমনি অনেক সময় তৈরি হওয়ার একটা আশঙ্কা থাকে। তো সেক্ষেত্রে আমাদের বাংলাদেশ এমবাসি থেকেও অনেক ধরনের আয়োজন করা হয়, কিন্তু আমি বলবো যে আরো যত বেশি বাচ্চাদেরকে ইনভলভ করা যাবে, তত আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আমাদের দেশকে ভালোবাসবে, জানবে, আমাদের কালচারকে ধারণ করবে। কারণ তাদের হাত ধরেই তো আমাদের দেশ এগিয়ে যাবে, এবং আমাদের পরবর্তী বীজ তো তারাই তো পরবর্তীতে বিকশিত হবে। তো আমি মনে করি যে আরো বেশি করে যদি তাদেরকে আমরা ইনভলভ করতে পারি, অবশ্যই এটা অনেক বেশি। আরেকটা জিনিস আমি একটু অ্যাড করতে চাই, এখানে এখন পর্যন্ত বাংলাদেশি কমিটি যেসব জিনিস হচ্ছে, সিনিয়ররা সব কিছু করছে, আপনাদের বয়সের বা আমাদের বয়সের ছেলে পেলেগুলা বা বোনেরা এখনো আগে আসতেছে, এটার কারণটা কি? এটার একটা কারণ আমার কাছে যেটা মনে হয়, যে যারা আগে থেকে এগুলো করে এসেছে তারা খুব বেশি পরিচিত মুখ। তো এই কারণে হয় কি, তারা যখন কাউকে ডাকে, তো তারাই মেইন স্ট্রিমে থাকে এবং তারাই বেশি ফোকাসড। তো নতুন জেনারেশন যে আসবে, নতুন জেনারেশনকে কিন্তু তারা ওয়েলকাম করে, স্বাগত জানায় না সেটা না, তারা কিন্তু স্বাগত জানায়, কিন্তু নতুন জেনারেশনকেও আরেকটু উদ্বুদ্ধ হতে হবে, আরেকটু অ্যাক্টিভ হতে হবে বলে আমি মনে করি। আচ্ছা, একটা কোশ্চেন আপনার কাছে রাখতে চাই, জাপানি বা বাংলাদেশি বলি, একজন হাজবেন্ডকে কতটুকু একজন ওয়াইফের জন্য সাপোর্টিং হওয়া উচিত, এবং পরোক্ষভাবে ওয়াইফের কতটুকু হওয়া উচিত? জি ধন্যবাদ, এটা খুবই ভালো একটা প্রশ্ন। আমি যেটা মনে করি, আমি তো খুব অল্প বয়সে বিয়ে করেছি। আমি যখন বিয়ে করি তখন আমি I was 18 বছর বয়সে আমি বিয়ে করেছি। জি, 18 বছর বয়সে আমি বিয়ে করেছি। তখন আমি ইন্টারমিডিয়েট পাস একটা মেয়ে। তো ইন্টারমিডিয়েট একটা পাস মেয়ে, সে পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইকোনমিক্স, খুবই কঠিন সাবজেক্ট আমার জন্য, সবার জন্য ইকোনমিক্স ইজ ভেরি টাফ। তো ইকোনমিক্সে আমি গ্রাজুয়েশন কমপ্লিট করি। ইন দ্য মিন টাইম আমার 2টা বাচ্চা হয়। আমার হাজবেন্ড জাপানে এসে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, এবং আমি জাপানে এসেও আমি আমার কর্মজীবন শুরু করি এবং হায়ার এডুকেশনে ঢুকে যাই।
তো এত বড় পথ চলে অবশ্যই আমার হাজবেন্ড আমার পাশে ছিল। আমি মনে করি যে একটা মেয়ে সে তখনই সামনের দিকে এগিয়ে যেতে পারবে যখন তার মানে সে যদি বিবাহিত হয়ে থাকে, তার হাজবেন্ড তার পাশে অবশ্যই থাকতে হবে। এবং আমি যেটা অবশ্যই বিলিভ করি, আমার বাবা সবসময় যেটা গুরুত্ব আরোপ করতেন, তার মেয়েদেরকে অবশ্যই তিনি শিক্ষিত এডুকেটেড ছেলের সাথে বিয়ে দেবেন, শিক্ষিত ছেলের সাথে বিয়ে দেবেন। এবং শিক্ষিত ছেলে বলতে আমি বিশ্বাস করি, আমার আমার সার্টিফিকেট আছে, আমি অনেক বড় ইনস্টিটিউশনে গিয়েছি, তার মানে আমি শিক্ষিত সেটা না। আমি মানসিকভাবে কতটুকু শিক্ষিত, ওটাই আমার কাছে বেশি ইম্পর্টেন্ট। এবং মানসিকভাবে আমি কখন শিক্ষিত? যখন আমি আমার পাশের জনকে, হ্যাঁ, আমি আমার পাশের জনকে গুরুত্ব দিব এবং তাকে ভ্যালু দেব। সে যা চাচ্ছে সেটাকে আমি মানে আমার চলার পথে সে বাধা হয়ে দাঁড়াবে না। আমার হাজবেন্ড কখনোই আমার চলার পথে বাধা হয়ে দাঁড়ায় না। আমি অর্থনৈতিক সাপোর্টের কথা বলছি না, ফিনান্সিয়াল হেল্পের কথা বলবো না। আমি বলবো যে আমার চলার পথে যাতে বাধা না হয়ে দাঁড়ায়। কিন্তু সে আমার চলার পথে বাধা হয়ে দাঁড়ায় না। সে আমার চলার পথে যদি বাধা হয়ে দাঁড়াতো, আমি সামনের দিকে কখনোই এগোতে পারতাম না, বা হয়তো এগোতে পারতাম, কিন্তু তার জন্য আমাকে অনেক বেশি সংগ্রাম করতে হতো, এত স্মুথলি পারতাম না। এই জন্য আমি বলবো এখানে হাজবেন্ড অবশ্যই অনেক একটা ফ্যাক্টর, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শুধু হাজবেন্ড না, স্বামী স্ত্রী সম্পর্কটাই এরকম যে একে অপরকে বুঝবে, সম্মান করবে এবং কেউ কারো চলার পথে বাধা হয়ে দাঁড়াবে না, তাই না? কারণ আমার চলার পথে বাধা হয়ে দাঁড়ালে আমার ভিতরে যে পটেনশিয়াল গুলো ছিল সেটা কখনোই বের করতে পারতো না। আজকে আমি হয়তো অনেক লোকের সাথে মিশতে পেরেছি, আমি অনেক জায়গায় যেতে পেরেছি, এবং আমার হাজবেন্ডও অনেক সময় আমাকে নিয়ে প্রাউড ফিল করেছে। এবং সে বলেছে সবাইকে যে না, আমি আমার ওয়াইফ এটা করেছে, সেটা করেছে, সেও প্রাউড ফিল করেছে, সেও হ্যাপি হয়েছে আমাকে নিয়ে। তো এটাই দুজনের মধ্যে যে বোঝাপড়া, এতে করে কিন্তু আমার হাজবেন্ড আমাকে যে সুযোগ বলতে কি, সে যে আমার চলার পথে বাধা হয়ে দাঁড়ায় না, তার জন্য আমি তাকে রেসপেক্ট অবশ্যই করি, তার জন্য আমার রেসপেক্ট বেড়ে গেছে। এতে কিন্তু তার কোনো ক্ষতি হয় না। হ্যাঁ, আমি মনে করি যে একজন পুরুষ মানুষ সে তখনই পুরুষ মানুষ মানে পুরুষ মানুষ বলতে মেরুদণ্ড যুক্ত পুরুষ মানুষ, যখন সে তার স্ত্রীকে সম্মান করবে এবং সে অন্যজনের পথে চলার পথে বাধা হয়ে দাঁড়াবে না। সে যদি আমার চলার পথে বাধা হয়ে দাঁড়াতো, আমি কখনোই ভাবতাম না যে সে একজন কি বলবো মেরুদণ্ড যুক্ত পুরুষ মানুষ। আমি ভাবতাম ব্যাকবোনলেস। আমি এটা বিশ্বাস করি, কারণ আমার বাবা সবসময় বলতেন যে, আমি আপনাকে বলেছি যে একজন শিক্ষিত ছেলের সাথে বিয়ে দিব, তার কত টাকা আছে, পয়সা আছে, এটা আমার কাছে কোনো কিছু ম্যাটারই করে না। ইভেন আমার বিয়ের সময় আমার বাবা আমার শ্বশুর বাড়িতে বাড়ি ঘর আছে কিনা ওটাও দেখে না, শুধুমাত্র আমার হাজবেন্ডকে দেখেছে। এটা আমি বলবো যে অবশ্যই একটা পজিটিভ দিক। আর একজন ওয়াইফও তার হাজবেন্ডকে অবশ্যই বুঝতে হবে, ওয়াইফকেও বুঝতে হবে এবং হাজবেন্ডকেও তার ওয়াইফকে বুঝতে হবে। দুজনের বোঝাপড়াটা যখন ভালো হবে, তখন দুজনে মিলে সামনে এগিয়ে যাবে। কিন্তু একজন যদি আরেকজনের পথে বাধা হয়ে দাঁড়ায়, তখন এটা সম্ভব না। আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনার জীবনে অনেক কিছু আমরা শুনলাম এবং প্লাস আমার অনেক কিছু শিক্ষার অনেক কিছু রয়েছে। কাহালের পক্ষ থেকে যে আপনাদেরকেও অনেক ধন্যবাদ, এবং কাহাল আর্ট গ্যালারি বলেন, কাহালের জন্য শুভেচ্ছা রইল। আপনাদের পথ চলা আরো দীর্ঘ হোক এবং সুন্দর হোক। আপনাদের জন্য অনেক শুভেচ্ছা এবং শুভকামনা। ধন্যবাদ। আজকে আমাদের ভিডিওটা যারা দেখতেছেন, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে একটি, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের মতামত বা আপনার জীবনের কাহিনীগুলো যদি আমাদের সাথে শেয়ার করতে চান, কারণ প্রত্যেকটা মানুষের গল্পই আলাদা, প্রত্যেকটা মানুষের পথ চলা আলাদা। আপনাদের কাছ থেকে আমাদের ভবিষ্যতে আরো অনেক কিছু শিখতে পারবো, জানতে পারবো। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।